বলবো ইনশাল্লাহ। প্রথম শুরু করি আমাদের যারা আমরা এখানে আছি সবাইকে ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ মোবারক এবং সেই সাথে সালাম এবং বিশেষ করে আসলে আমি এই এত বড় পরিবার পাওয়ার পরে আমি খুবই লাকি যে এখনো পর্যন্ত আপনাদের সাথে থাকতে পারছি। এটা হলো আহ মানে সবচাইতে বড় বন্ধনের একটা জায়গা। আমি অনেক উদ্ধৃতি দিয়ে কথা বলবো যে মানে একটা পরিবার যদি মানে একান্নবর্তী পরিবার থাকে সেখানকার যে ভ্যালুয়েশন সেখানকার যে আপনার সুবিধা সেগুলো ধরেন একটা সুবিধা আছে আমরা জানি যদিও একান্নবর্তী পরিবার বিলুপ্তি হয়ে যাওয়ার কারণে অনেকটা বিলুপ্তি হয়ে যাওয়ার পথেই আছে আর কি। তো এটা বিলুপ্তি যত হচ্ছে তত বেশি কিন্তু উচ্ছৃঙ্খলতা, তারপরে পারিবারিক বন্ধন, তারপরে একে অন্যের প্রতি মায়া মহব্বত এগুলো কিন্তু অনেক অংশে কমে যাচ্ছে। এটা আপনারা নিজে নিজে বা আপনারা আপনাদের ফ্যামিলির দিকে তাকালে এগুলো আপনারা হয়তো আপনাদের মনে ধরবে বা আপনারা তখন বুঝতে পারবেন। কিন্তু আমি এটা বুঝতে পারি এবং আমি এটা ফিল করি। মানে এটা ব্যাড সাইডটা বললাম যে অনেক ধরনের সমস্যা ফিল হয় এবং ওইগুলো আপনারা বা আপনারা রিয়ালাইজ করে দেখতে পারবেন। কিন্তু সুবিধা কি? সুবিধা হলো যে একটা পরিবারের ধরেন আপনি আছেন সেই পরিবারের আপনার বাবা, মা, ভাই, বোন, আত্মীয়স্বজন সবাই মিলে একটা পরিবারে আপনি থাকেন। সেখানে যদি আ আ কর্মক্ষম ব্যক্তি থাকে তাহলে ৩ জন যদি থাকে তাহলে সবাই আর্নিং করে দেন সবাই মিলেমিশে একসাথে চলে, একসাথে শেয়ার করে, একসাথে খাওয়া-দাওয়া করে। সেটার অন্যরকম একটা বন্ধন, অন্যরকম একটা হাসিমাখা পরিবার যদি বাবা এবং মা যদি সুখী থাকে তাহলে তাদের সুখের অন্ত থাকে না। এবং তারা মনে করে যে আমি পৃথিবীতে আরো বেঁচে থাকি এবং এই যে পৃথিবীর মায়া তার কাছে অনেক বেশি ভালো লাগে। তারা নাতি-পুতির সাথে খেলাধুলা করে। অনেক রকমের একটা আনন্দ তাদের মধ্যে কাজ করে এবং তাদের যে শেষ জীবনে যে তাদের মানে বিষণ্ণতা, এই বিষণ্ণতাটা কিন্তু কেটে যায়। এটা আসলেই তাই হয়। কারণ আপনারা জানেন যে জাপানে বা বিভিন্ন দেশে সুইসাইড স্কোয়াড আছে। সেখানে তাদের ছেলেমেয়েরা ওই একটু যৌবন প্রাপ্ত হলেই তারা মা-বাবা থেকে আলাদা হয়ে যায় এবং তারা একাকী চলে। তখন বাবা-মার খেয়াল রাখে না এবং বাবা-মা তখন একা হয়ে যায়। তখন তারা একটা পর্যায়ে নিজেদেরকে ঠিক রাখতে পারে না। তখন তারা কি হয়? তারা অনেক সময় সুইসাইড করতে বাধ্য হয়। বাংলাদেশেও অনেক এরকম ঘটনা ঘটছে। দেখা গেছে যে তার ছেলে-মেয়ে সবাই established সবাই আলাদা, আলাদা থাকে। এক পরিবারের সাথে নেই। কিন্তু দেখা যাচ্ছে যে একাকিত্ব জীবন তার ভালো না লাগার কারণে সে সুইসাইড করছে। একাকী ঘরে পিস্তল নিয়ে মাথায় ঠেকিয়ে দিয়ে সে কিন্তু কি করছে? সুইসাইড করছে। এইরকম অনেক হারহামেশা আপনারা শুনে থাকবেন এবং যত বেশি পরিবারের অ্যা সদস্য সংখ্যা কমে যাবে তত বেশি এই অরাজকতা, উচ্ছৃঙ্খলতা এবং এই মমত্ব বোধ থেকে মানুষ দূরে সরে যাবে। এখন সুবিধা কি, কি? সুবিধা দেখেন আমি একটা উদাহরণ দেই অনপ্যাসিভ দিয়ে শুরু করি। আমি এবং আমার কয়েকজন ফ্রেন্ড সার্কেল অনপ্যাসিভ এর ফাউন্ডাররা মিলে আমি গেছি মহেশখালী। তো মহেশখালী কোন জায়গাটা? মহেশখালী বাংলাদেশের অনেকে চিনবেন বা যারা বাইরের আছে তারা হয়তো চিনবেন কিন্তু জানেন না যে কোথায়। এটা কক্সবাজারের এবং এটা বাংলাদেশের সাথে স্থল সীমা নাই। স্থল বন্দর স্থল পথ নাই। এখন স্থলপথ না থাকলেও এটা সাগরের মধ্যে পড়ছে। নদী চারিদিকে সাগর এবং নদী দিয়ে বেষ্টিত। মহেশখালী জায়গাটা বাংলাদেশেরই অংশ এবং সেখানে আমাদের ফাউন্ডার আছে এটা আমি জানতাম না। তো এখন আমি লুৎফর ভাই ছিল, আরো কয়েকজন ছিল। তো আমরা গেছি। যাওয়ার পরে ওইখানে Facebook এ লাইভ করতেছি। তো ১০ মিনিটের মধ্যে আমাদের সামনে উনারা হাজির। যেহেতু জায়গাটা অনেক ছোট, বেশি খুব বড় নয়, একটা দ্বীপের মতো, চরের মতো। তো উনারা চলে আসছে। আসার পরে আমাদের পিছনে অনেক টাকা খরচ করছে। রেস্টুরেন্টে নিয়ে খাওয়া-দাওয়া। অন্যরকম ফিলিংস তাদের মধ্যে কাজ করছে। যেটা আসলে অ্যা ওই জায়গায় যদি আমি না যেতাম বা আমরা না যেতাম উনাদের সাথে দেখা না হতো তাহলে আমি এটা কিন্তু ফিল করতাম না। তারপরে ধরেন আজকে আমি সকালবেলা আমি গেছি ধরেন আ মানে আমাদেরই এক ফাউন্ডারের মেয়েকে
তারা মেডিকেলে ভর্তি করাবে। দেন তাদের উপকারার্থে, তাদের সুবিধার্থে আমি গেছি। যাওয়ার পরে সেখানে যে আমি ভর্তি করানোর জন্য কাজ করতে গেছি, সেখানেও আমাদের ফাউন্ডার এবং আশেপাশে অনেক ফাউন্ডার যাকে আমি সাথে করে নিয়ে গেছি, সেও ফাউন্ডার। মানে আমি যে এক জায়গায় গেলাম এবং সেখানে গিয়ে আমি একাকী বোধ করি নাই। কখনো কোনো জায়গায় গিয়ে সেখানে আমি সঙ্গ পেয়েছি, সাথী পেয়েছি, আমাদের ফাউন্ডার ভাই বন্ধুদেরকে পেয়েছি। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের কোনো ফাউন্ডার যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের এমন ভাই ব্রাদাররা আছে যে যাদের হাসপাতালে তারা চাকরিরত আছে। তারপরে আমাদের দেখা গেছে যে আমাদের এক ম্যাডাম আ তার ব্রেস্ট ক্যান্সার হইছে, পরে তার ভর্তি করাইতে পারে না। অপারেশন হবে আ পিজিতে। তো সেখানে আমি আমাদের ফাউন্ডারের একটা টিম আছে যেটা মনে করেন যে আ স্টাফ থেকে শুরু করে হাসপাতালের ডক্টর পর্যন্ত আছে। তো সেক্ষেত্রে আমি সেখানে ভর্তি করানোর ব্যবস্থা করেছি। তো এভাবে আমাদের আপনারা জানেন যে আমাদের অনেক ডক্টর আছে যারা হাসপাতালে বড় আ মানে আ জায়গায় আছে এবং তারা খুব পপুলার, তাদের পপুলারিটি তাদের আছে। তো আমরা সেখানে যেয়ে তাদের কাছ থেকে আমি মানে ১ পয়সাও তারা নিতে চায় না। এই যে সুবিধাগুলো, তারপরে দেখা গেছে যে আমি আমার মেয়ের আ মনে করেন যে একবার আ এই মুখে ইয়ে হয়েছিল আরকি, টনসিল না? তো সে টনসিল আপনার অপারেশন করতে হবে। তো তেজগাঁয়ে একটা সরকারি হাসপাতাল আছে, আপনারা জানেন। সেখানে সরকারিভাবে সব চিকিৎসা হয়। সেখানে ভর্তি করানো অনেক টাফ। ভর্তি করাইতেই চায় না। ঘুরাইতে ১-২ সপ্তাহ করে ঘুরায়, মানে বিভিন্ন রোগীদের। যত জটিল কঠিন রোগী হোক না কেন তারা ঘুরাবেই। তো এখানে আমি একবার যেয়ে আমি বাইরে বসেছিলাম আরকি। আমার মানে এরকম ঘুরতে একটা পর্যায়ে বাইরে আমি ১ম কথাটা বলি, যখন আমি গেছি তখন এক রেফারেন্স নিয়ে গেছি, আমাদের ফাউন্ডারদের রেফারেন্স নিয়ে গেছি। যাওয়ার পরে সেখানে প্রশাসককে ফোন করা হয়েছে। ওখানকার যিনি প্রধান, তো উনি এমডি যিনি, উনি দায়িত্বে আছেন। উনার রুমে বসে ডাক্তার উনার রুমে যেয়ে আমার মেয়েকে দেখছে। তো সেখানে চিকিৎসা দেওয়ার পরে সেখানে ভর্তিও করানো হইছে। ভর্তি করানোর পরে অপারেশন করানো হইছে এবং উইথআউট মানি, কোনো টাকা-পয়সা তেমন খরচ হয় নাই। তো এই যে ফ্যাসিলিটি এগুলো আমি মানে নিজে মনে করেন যে এটার সুবিধাভোগী। আমাদের অনেক ফাউন্ডাররা একে অন্যের দ্বারা সুবিধা পাচ্ছে। তো এই যে একটা পরিবারের, অর্থাৎ একটা পরিবারে যদি এত বড় পরিবার হয় তাহলে সুবিধাটা এগুলো থেকে থাকে। পাশাপাশি আপনি যদি কোন ব্যাংকের কোন ঝামেলায় থাকেন, আমাদের অনেক ব্যাংকাররা আছে, যেমন আমাদের রুল কুদ্দুস রিফাত ভাই আছে। তার কাছ থেকে আমরা অনেক সাপোর্ট পাই। আমাদের বিভিন্ন ট্রান্সেকশনাল ক্ষেত্রে আমরা সাপোর্ট পাই। তারপরে দেখা যাচ্ছে যে বিষয়গুলো সরকারি বিভিন্ন দপ্তরে আমাদের লোকজন আছে, সেখান থেকে আমরা সাপোর্ট পাই। যেগুলো মনে করেন অনেক আ পরিশ্রম বা অনেক মেধা খাটিয়ে অনেক সমস্যার মধ্য দিয়ে আপনাদেরকে সেই কাজগুলো উদ্ধার করতে হবে। যেগুলো আমরা ইজিলি করতে পারি। তারপরে একবার আমি ইন্ডিয়া থেকে আসার সময় আমারে একবার পুলিশে আটকাইছে। তো আটকানোর পরে আমি আমার এক ভাইরে, মানে সে এসআই, তো তাকে ফোন করার পরে তার সাথে ফোনে ধরায় দিছি। সে র‍্যাবে আছে। পরে সে তার সাথে আলোচনা করার পরে দেখা গেল যে সে তার, যে ইন্সপেক্টর আমার ধরছে সে তার ব্যাচমেট। মানে একসাথে ট্রেনিং করছে। তো এই যে দেখেন একটা নেটওয়ার্ক, এই যে একটা সুন্দর একটা ব্যাপার। যেমন আমাদের আ আ কক্সবাজারে যদি আমি কখনো যাই তাহলে দেখা গেছে যে একটা গ্রুপ মনে করেন যে চলে আসে আমার সাথে আড্ডা দিতে। তো আমরা সন্ধ্যার সময় গিয়ে দেখা যাচ্ছে যে ওখানে আমরা ফিশ ফ্রাই খাই, বারবিকিউ করে খাই। অনেক মজা করি, আনন্দ করি। তারপরে আপনি যদি লামা যান, লামাতে আমাদের একটা রিসোর্ট আছে। রিসোর্ট করা হইছে, আমাদের ফাউন্ডাররা মিলে করছে। সেখানে অনেক সুন্দর পরিবেশ, খড়কুটো দিয়ে সুন্দর ছাউনি করে করা হইছে। আপনারা যদি ওখানে যান থাকতে পারবেন। এবং সেখানে গেলে আপনার পৃথিবীটারে মানে অন্যরকম মনে হবে। কারণ চতুর্দিকে পাহাড় এবং পাহাড়ের টিলায় এই ধরনের রিসোর্ট এবং সেখানে আমাদের প্রচুর ফাউন্ডার আছে। আমি একবার গেলাম। তো যাওয়ার পরে সেখানে এ টোটাল কক্সবাজারের ওই জোনে যত ধরনের মাছ আছে তারা সংগ্রহ করছে, আমাদের খাওয়াবে। তো এই যে আতিথেয়তা, আপনারা চিন্তা করেন, আমি এইটা শুধু আমার দেশের চিন্তা করছি। দেশের চিন্তাগুলো আমরা করি যে আমাদের সুবিধাটা কি? তারপরে দেখেন আমি আ মনে করেন যে মানে বাংলাদেশের এমন কোন থানা নাই, জেলা নাই যেখানে গেলে পরে এই ধরনের আপ্যায়ন, এই ধরনের আতিথেয়তা, এই ধরনের ভালোবাসা এবং আমাদের মধ্যে যে একটা আত্মিক টান,
এইগুলো মানে আমার নিজের ভাইয়ের বাড়িতে গেলেও মনে হয় এরকম কেউ করবে বলে আমার মনে হয় না। তো এই যে আমাদের এই অনপেসিভিয়ানসদের যে পরিবারটা, এই পরিবারটার ভিতরে যে এত আন্তরিক টান এবং এত মায়া মহব্বত, এটা আমি আমার জায়গা থেকে যেটা ফিল করি সেটা আমার মনে হয় না কেউ করতে পারবে। এবং পাশাপাশি দেখেন, আমি যদি ইন্ডিয়াতে আমার প্রায় ২৫,০০০ লোকের একটা কমিউনিটি আছে। কমিউনিটি থাকুক বা না থাকুক, ইন্ডিয়াতে যদি আমি যাই তাহলে যে স্টেটেই যাবো আমার মনে হয় সবাই আমারে চিনবে বা আমি তাদেরকে যদি বলি যে আমি অনপেসিভিয়ান ফাউন্ডার তাহলে আমার সেখানে থাকা, খাওয়ার মনে হয় না কোনো সমস্যা হবে। আমি ইন্ডিয়ার কথাই বললাম। পাশাপাশি আপনি যদি ইউরোপের কোনো কান্ট্রিতে যান, সেখানে আমি আপনাদেরকে রিলেশন করায় দিতে পারবো যে আমাদের অমুক ফাউন্ডার অমুক জায়গায় থাকে, আপনারা তার কাছে যান। আপনি যদি আমেরিকাতে যান তাহলে সেখানে আমাদের রমজান আলী ভাই আছে, আমাদের গায়ানা মা দাদা আছেন। উনি ওখানে অনেক ভালোভাবে থাকেন এবং পাশাপাশি অনেক আমাদের রহমান ভাই আছেন। তারপর আপনি যদি ইতালি যান, ইতালি আমাদের এখানে এনায়েত আঙ্কেল আছে, অনেক আছে এরকম। তো এখন আপনি যদি আ আপনার সেই আমার একজন ফাউন্ডার আছে আমার ডাইরেক্ট যে গায়ানাতে থাকে। অর্থাৎ সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পড়ছে। তার সাথে আমার কথা হয়েছে। তো এখন সে হলো আমার ১ম সাবস্ক্রিপশন দিছে। মানে রুদপুর ভাইয়েরও আগে দিছে সাবস্ক্রিপশন। তো এখন দেখেন এই যে একটা সুন্দর একটা নেটওয়ার্ক এবং একটা আমাদের সম্পর্ক এবং একটা সুন্দর একটা কমিউনিটি, সুন্দর একটা পরিবার। এটা আমি আর মানে বলতে গেলে আমি টোটাল আপনাদের কারো কথা বলা হবে না। আমি যদি শুধু এগুলো বলতে যাই, এত সুন্দর এবং এত ভালো লাগে। দেখেন, আপনি ধরেন কোন একটা জায়গায় গেছেন, বাংলাদেশের যেকোনো একটা থানায় গেছেন যে আটকে গেছেন। কোন একটা সমস্যায় পড়ে গেছেন। তখন ওখানে আপনি থাকতে পারবেন। আমি আপনারে একটা উদাহরণ দেই। আমি রংপুরে গেছিলাম। রংপুরের থেকে আসার সময় আমি একটা ট্যাক্সি করে আসছি। ট্যাক্সি করে আসার পরে মানে সন্ধ্যার একটু আগ দিয়ে আমার ওই ট্যাক্সিটা আমি পাইছি। পাওয়ার পরে আমি সেখানে আ রওনা দিছি। রওনা দেওয়ার পরে ওই ট্যাক্সিটা সিরাজগঞ্জের আসার পরে আর উনি এদিকে আসবে না। তো আমরা চিন্তা করছি যে আমার সাথে আরো একজন ছিল সে ফাউন্ডার না, তাকে ওখানে পরিচয় হইছে। তো সেই ব্যক্তি আমারে বলছে যে, "ভাই চলেন একসাথে যাই।" পরে আসলাম। সিরাজগঞ্জে এসে ওখানে আর আসলো না। পরে ওখানে রাত ৯ঃ০০ বাজে। এখন রাত ৯ঃ০০ বাজে, ঠিক আছে। কিন্তু সিরাজগঞ্জে আসার পরে ওখানে আমি জানি যে আমার প্রচুর পরিমাণে ফাউন্ডার আছে যে আমি ফোন দিলেই তারা আমাকে আর আসতে দিবে না। কিন্তু আমি চিন্তা করলাম এটা আমার একটা অভিজ্ঞতা হোক। তো আমার সাথে যে ভাই ছিল সে ভাইও আমাদের এখানে রামপুরার এই ইয়াতে আসবে, বসুন্ধরার এখানে আসবে। যমুনা ফিউচার পার্কের এখানে। আমি ওই ভাইকে আর ছাড়ি না। আমি বললাম, "ভাই, আপনাকে আমি ছাড়বো না, আপনিও আমাকে ছাড়েন না। ২ ভাই একসাথে ঢাকা পর্যন্তই যাবো।" তো পরের দিন আমি অনেককে ফোন দিলাম। পরে ওনারা তো খুব অখুশি যে আমি কেন তাদের ফোন দিলাম না বা আমি সেখানে এইভাবে আমি কষ্ট করে কেন কি করলাম। দেখেন এই যে একটা টান, এই যে একটা মানে তাদের খুব কষ্ট লাগতেছে যে আমি কষ্ট করে ঢাকা শহরে আসছি। ঐদিন যদি সিরাজগঞ্জে কারো সাথে ফোনে যোগাযোগ হতো তাহলে হয়তো আমি ওখানে থেকে যেতে পারতাম। তো এরকম আরকি। আজকে যদি আমি নাটোরে যাই, আজকে যদি রাজশাহী যাই, আজকে যদি আমি যশোরে যাই, হ্যাঁ? যশোরের সকল ফাউন্ডাররা তো মন খারাপ যে আমি যাই নাই, এখন বাড়ি যাই নাই ৬-৭ বছর। তারপরে খুলনায়, তারপর যেখানেই মানে আপনি বলতে পারবেন না যেখানে নাই। আমি জানি যে এখানে এই সমস্ত ফাউন্ডার ভাইরা আছে। আমি সেখানে গেলেই মানে অন্যরকম একটা ব্যাপার। এবং যখন আগামীতে আমরা যখন এই বাংলাদেশে একসাথে অনেক বড়, বড় ইভেন্ট করব। যেমন আমার যে প্ল্যান আছে তার মধ্যে একটা যে ধরেন আমি ধরেন রাজশাহী গেলাম। রাজশাহী কোনো একটা রিসোর্ট আমরা ভাড়া করলাম। এবং ওই জনের যত ফাউন্ডাররা আছে সব এদিকে গরু, ছাগল জবাই হবে, রান্না-বাড়া হবে। সবাই মিলে মনে করেন রাতভর এ স বিকেল থেকে শুরু করে আমরা আড্ডা, গানের আমাদের অনেক গায়ক আছে, গায়িকারা আছে তারাও থাকবে। তারা রাতভর এনজয় করব, গান গাবো। তারপরে আনন্দ ফুর্তি করব। দেন সেখানে খাওয়া-দাওয়া হবে। অন্যরকম একটা কিন্তু আ ও ও মানে ফিলিংস সেখানে আমাদের হতে থাকবে। তো এরকম বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সবারে আমরা এভাবে একাকার করে ফেলব। এখন এইগুলো হতে থাকবে। আরো বিভিন্ন দেশে যাবো। এরপরে সারা পৃথিবীতে আমরা এভাবে ঘুরবো। কিন্তু কোন জায়গায় যেয়ে আপনাকে মনে হবে না যে আপনি একা আছেন বা আপনার সাথে কেউ নেই। আপনি একাকিত্ব বোধ করবেনই না। অর্থাৎ এখন থেকেই আপনি মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি মুরব্বি হয়ে যান, চলতে ফিরতে পারতেছেন না, তবুও আপনি কিন্তু আপনার সঙ্গী পাবেন, আপনার সা সাথী পাবেন এবং আপনার ভালো লাগবে।
এই হলো আমাদের সেই একান্নবর্তী অনপেসিভের পরিবার এবং এই বন্ধন আমার মনে হয় না যে কখনো ছুটে যাবে। কারণ এখানে কোনো ধরনের মানে হাঙ্গি-পাঙ্গি নাই, কোনো ধরনের ঝামেলা নাই, কোনো ধরনের মনোমালিন্যতা নাই। এখানে শুধু দেবার কিন্তু মানে পাওয়ার আছে আর হারাবার কিছু নেই। এই হলো সেই পরিবার। তো আজকে এ পর্যন্ত অনেক কথা বললাম। বলতে গেলে অনেক বলা যায়। আমি অন্যদের ক্ষেত্রেও কিছু শুনতে থাকি। দেন আমারও কিছু এক্সপেরিয়েন্স হোক। আল্লাহ হাফেজ। ওভার টু রোল কুদ্দুস রিবাদ। ওয়াও ওয়াও, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ অসাধারণ অসাধারণ। ব্যাপক ওয়াও ব্যাপক স্যার, ওয়াও, ব্যাপক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার অসাধারণ আলোচনা, অসাধারণ, চমৎকার। একদম মনোমুগ্ধকর আলোচনা। অনেক